স্টাডি এক্সপ্রেসে সকলকে স্বাগত। আজকে আবারও চলে এলাম একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। আজকে আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ ৪৫টি জিকে প্রশ্ন নিয়ে। আপকামিং যে কোনো চাকরির পরীক্ষার জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলো দেরি না করে শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন হলো, কার সময়কালে ৭৬-এর মন্বন্তর হয়েছিল? সঠিক উত্তর কী হবে? অপশন গ, লর্ড কার্টিয়ারের শাসনকালে ৭৬-এর মন্বন্তর হয়েছিল। আমরা জানি ইংরাজির ১৭৭০ সালে এবং বাংলার ১১৭৬ বঙ্গাব্দে এই ৭৬-এর মন্বন্তর হয়েছিল। আর সে সময় বাংলার গভর্নর ছিল লর্ড কার্টিয়ার, মনে রাখবে। চলো এবার বাকি অপশনগুলো আমরা দেখে নিই। যদি বলে যে দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিল কে? উত্তর হবে লর্ড ক্লাইভ দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিল। যদি বলে ভারতের প্রথম ভাইসরয় কে ছিল? ভারতের প্রথম ভাইসরয় ছিল লর্ড ক্যানিং। যদি বলে ভারতের প্রথম রেলপথ ব্যবস্থার প্রবর্তন করেছিল কে? উত্তর হবে লর্ড ডালহৌসি। এই লর্ড ডালহৌসিকে ভারতীয় রেলপথের জনক বলা হয়। ওকে, তো এখান থেকে আমরা 4টা প্রশ্ন পেয়ে গেলাম। লর্ড ক্লাইভ দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন, লর্ড ক্যানিং ভারতের প্রথম ভাইসরয়, লর্ড কার্টিয়ার ৭৬-এর মন্বন্তরের সময় বাংলার গভর্নর, লর্ড ডালহৌসি রেলপথ ব্যবস্থার জনক। পরবর্তী প্রশ্ন, ট্রোপোস্ফিয়ারের উচ্চতা সবচেয়ে কম হয় কোন অঞ্চলে? সঠিক উত্তর কী হবে? অপশন খ, মেরু অঞ্চলে ট্রোপোস্ফিয়ারের উচ্চতা সবচেয়ে কম হয়। যদি প্রশ্নটা উল্টো করে আসে যে ট্রোপোস্ফিয়ারের উচ্চতা সবচেয়ে বেশি হয় কোন অঞ্চলে? উত্তর হবে নিরক্ষীয় অঞ্চলে ট্রোপোস্ফিয়ারের উচ্চতা সবচেয়ে বেশি হয়। আমরা জানি বায়ুমণ্ডলে মোট 5টি স্তর রয়েছে: ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার ও এক্সোস্ফিয়ার। এই 5টি স্তরের মধ্যে সবচেয়ে নিচের স্তর হলো এই ট্রোপোস্ফিয়ার। ওকে, ট্রোপোস্ফিয়ার হচ্ছে সর্বনিম্ন স্তর। মেঘ, ঝড়, বৃষ্টি, তুষারপাত এবং বায়ু প্রবাহের মতো আবহাওয়াজনিত ঘটনাগুলি সব এখানেই ঘটে, মনে রাখবে। পরবর্তী প্রশ্ন 3 নম্বর কী বলছে? SIR বা সার এর সম্পূর্ণ নাম কি? খুব গুরুত্বপূর্ণ এটা, কয়েকদিন তো এটা নিয়ে মাতামাতি হলো। তো সারের ফুল ফর্ম হলো স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। ওকে, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। 4 নম্বরে বলছে BLO। এই BLOর ফুল ফর্ম কি? BLOর ফুল ফর্ম হলো বুথ লেভেল অফিসার। এই দুটা ফুল ফর্মই মনে রাখার চেষ্টা করবে, পরীক্ষা আসতে পারে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে? তো ভারতীয় সংবিধানের 17 নম্বর ধারায় অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে। আচ্ছা, যদি বলে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় সরকারি চাকরিতে সমান সুযোগের অধিকার নিয়ে বলা হয়েছে? উত্তর হবে আর্টিকেল নম্বর 16-তে চাকরিতে সমান সুযোগের অধিকার নিয়ে আলোচিত রয়েছে। যদি বলে সংবিধানের কত নম্বর আর্টিকেলে বাক স্বাধীনতার কথা বলা হয়েছে? উত্তর হবে 19 নম্বর আর্টিকেলে বাক স্বাধীনতার কথা বলা হয়েছে। আর যদি বলে কত নম্বর আর্টিকেলে 14 বছরের নিচে বাচ্চাদের কলকারখানা, খনি ইত্যাদিতে নিয়োগ করা নিয়ে, মানে নিয়োগ নিষিদ্ধ নিয়ে আলোচনা রয়েছে? উত্তর হবে 24 নম্বর ধারায়। ওকে, মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, 2025 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন কে? তো 2025 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছে লাসলো ক্রাসনাহোরকাই। খুব গুরুত্বপূর্ণ, এটাকে স্টার মার্ক করে রাখো। আর যদি বলে 2025-এ শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে কে? তো 2025-এ শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে মারিয়া করিনা মাচাদো। ওকে, মারিয়া করিনা মাচাদো 2025 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে। যদি বলে 2025-এ আন্তর্জাতিক বুকার পুরস্কার পেয়েছে কে? উত্তর হবে বানু মুস্তাক। বানু মুস্তাক 2025-এ আন্তর্জাতিক বুকার পুরস্কার পেয়েছে। আর অ্যাবেল পুরস্কার 2025-এ অ্যাবেল পুরস্কার পেয়েছে এই মাসাকি কাসিওয়ারা। মাসাকি কাসিওয়ারা অ্যাবেল পুরস্কার 2025। এখানে 4টা পয়েন্টই খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়? তো জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় বোম্বাইয়ে। ওকে, হওয়ার কথা ছিল পুনেতে, কিন্তু পুনেতে প্লেগ রোগের ছড়াছড়ি থাকায় তা অনুষ্ঠিত হয় বোম্বাইয়ে। চলো এবার জাতীয় কংগ্রেস সম্পর্কে বেশ কিছু তথ্য জেনে নিই। 1885 সালে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিল উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিল অ্যানি বেসান্ত। জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি ছিল সরোজিনী নাইডু। আর যদি বলে জাতীয় কংগ্রেসকে 3 দিনের তামাশা বলে অভিহিত করেছেন কে? মনে রাখবে অশ্বিনী কুমার দত্ত জাতীয় কংগ্রেসকে 3 দিনের তামাশা বলে অভিহিত করেছেন।
প্রত্যেকটা পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় যে কোনো পয়েন্ট থেকেই প্রশ্ন আসতে পারে, তাই প্রত্যেকটা পয়েন্ট মনে রাখার চেষ্টা করবে। পরবর্তী প্রশ্ন, গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? তো গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন অপশন খ বি.আর. আম্বেদকর। এবার যদি বলে গণপরিষদ গঠিত হয় কবে? 1946 সালে গণপরিষদ গঠিত হয়। যদি বলে গণপরিষদের প্রথম বৈঠক কবে বসে? উত্তর হবে 1946 সালের 9ই ডিসেম্বর। ওকে, 9ই ডিসেম্বর প্রথম বৈঠক বসে। যদি বলে গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি কে ছিল? তো গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি ছিল সচ্চিদানন্দ সিনহা। যদি বলে গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি কে ছিল? গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি ছিল রাজেন্দ্র প্রসাদ। যদি বলে গণপরিষদে মোট কয়জন সদস্য নিয়ে প্রথম দিকে গণপরিষদে কয়জন সদস্য ছিল? উত্তর হবে 389 জন সদস্য নিয়ে গণপরিষদ গঠিত হয়েছিল। কিন্তু দেশভাগের পর যখন ভারত পাকিস্তান আলাদা হয়ে যায় তখন এই সদস্য সংখ্যা 389 থেকে হয়ে দাঁড়ায় 299। ওকে, 299 মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, হৃৎপিণ্ডের আবরণীকে কি বলে? তো হৃৎপিণ্ডের আবরণীকে বলা হয় অপশন ক পেরিকার্ডিয়াম। ওকে, হৃৎপিণ্ডের আবরণীকে বলা হয় পেরিকার্ডিয়াম। যদি বলে যে ফুসফুসের আবরণীকে কি বলা হয়? উত্তর হবে প্লুরা। ফুসফুসের আবরণীকে বলা হয় প্লুরা। আসতে পারে যে মস্তিষ্ক, মস্তিষ্কের আবরণীকে কি বলা হয়? মস্তিষ্কের আবরণীকে বলা হয় মেনিনজেস। আর বৃক্ক বা কিডনির আবরণীকে কি বলা হয়? বৃক্ক বা কিডনির আবরণীকে বলা হয় রেনাল ক্যাপসুল। ওকে, রেনাল ক্যাপসুল। পরবর্তী প্রশ্ন, কত সালে সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রূপে ঘোষণা করা হয়? তো সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রূপে ঘোষণা করা হয় অপশন গ 1987 সালে সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রূপে ঘোষণা করা হয়। যদি বলে সুন্দরবনকে কবে রামসার সাইটের স্বীকৃতি দেওয়া হয়? তো রামসার সাইটের স্বীকৃতি দেওয়া হয় 2019 সালে। যদি বলে সুন্দরবনকে কবে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে ঘোষণা করা হয়? উত্তর হবে 1989 সালে সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভের স্বীকৃতি দেওয়া হয়। আর যদি বলে কত সালে সুন্দরবনকে জাতীয় উদ্যানের স্বীকৃতি দেওয়া হয়? উত্তর হবে 1984 সালে সুন্দরবনকে জাতীয় উদ্যানের স্বীকৃতি দেওয়া হয়। আর যদি বলে সুন্দরবনকে কত সালে টাইগার রিজার্ভের স্বীকৃতি দেওয়া হয়? তো টাইগার রিজার্ভের স্বীকৃতি দেওয়া হয় 1973 সালে। মনে রাখবে, ব্যাঘ্র সংরক্ষণের জন্য 1973। পরবর্তী প্রশ্ন, ভারতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয় কত সালে? তো ভারতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয়েছিল অপশন ঘ 1959 সালের 2রা অক্টোবর। কোথায়? রাজস্থানের নাগর জেলাতে। ওকে, 1959 সালের 2রা অক্টোবর রাজস্থানের নাগর জেলাতে প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয়। তবে তা তখনও সাংবিধানিক মর্যাদা লাভ করেনি। মনে রাখবে 1992 সালে 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এই পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়, যার ফলস্বরূপ 1993 সালের 24শে এপ্রিল, কবে? 1993 সালের 24শে এপ্রিল এই পঞ্চায়েত ব্যবস্থাকে সারা দেশে চালু করা হয় বা লাগু করা হয়। এই কারণে 24শে এপ্রিল পঞ্চায়েতি রাজ দিবস হিসেবে পালন করা হয়। ওকে, তো আমরা এখান থেকে কী জানলাম? যে 1959 সালের 2রা অক্টোবর পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয় রাজস্থানের নাগর জেলাতে। 1992 সালে 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে একে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয় এবং 1993 সালের 24শে এপ্রিল সারা ভারতে তা লাগু হয়ে যায়। এই কারণে 24শে এপ্রিল পঞ্চায়েতি রাজ দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, বাণিজ্যের উদ্দেশ্যে কারা প্রথম ভারতে এসেছিল? তো বাণিজ্যের উদ্দেশ্যে প্রথম ভারতে এসেছিল অপশন খ পর্তুগিজরা। ওকে, পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা 1498 সালে কোথায় এসেছিল? কেরলের কালিকট বন্দরে এসেছিল। তো ভাস্কো দা গামা ছিল একজন পর্তুগিজ। যদি আসে যে কারা প্রথম, মানে কারা সবার শেষে ভারত থেকে বিতাড়িত হয়েছিল, তখন উত্তর হবে পর্তুগিজ। ওকে, পর্তুগিজরা এসেছিল সবার প্রথমে এবং ভারত থেকে গিয়েছিল সবার পরে। খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, যদি বলে যে পর্তুগিজদের বাংলায় কোথায় কুঠি ছিল, বাণিজ্য কুঠি ছিল, উত্তর হবে চট্টগ্রামে। মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ এটা, যে বাণিজ্য কি বলছে, পর্তুগিজদের বাংলায় কোথায় কুঠি ছিল, উত্তর হবে চট্টগ্রামে। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম মহিলা রাজ্যপালের নাম কি? তো ভারতের প্রথম মহিলা রাজ্যপালের নাম ছিল অপশন ক সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু ছিল ভারতের প্রথম মহিলা রাজ্যপাল। যদি বলে ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিল?
সুচেতা কৃপালিনী ছিল ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। যদি বলে ভারতের প্রথম এভারেস্ট জয়ী মহিলাকে, তখন উত্তর হবে বাচেন্দ্রী পাল। বাচেন্দ্রী পাল ছিল ভারতের প্রথম এভারেস্ট জয়ী মহিলা। আর যদি বলে ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি মহিলা, উত্তর হবে ইন্দিরা গান্ধী। ওকে, ইন্দিরা গান্ধী হচ্ছে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, ভারতবর্ষের কোন রাজ্যে প্রথম কফি চাষের প্রচলন হয়? উত্তর হবে অপশন ঘ, ভারতবর্ষের কর্ণাটকে প্রথম কফি চাষের প্রচলন হয়েছিল। যদি বলে কফি গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে ভারতের, উত্তর হবে কর্ণাটকের চিকমাগালুরে। ওকে, কর্ণাটকের চিকমাগালুরে কফি গবেষণা কেন্দ্র রয়েছে। পরবর্তী প্রশ্ন, কালিদাস কার সমসাময়িক ছিলেন? উত্তর হবে অপশন গ, দ্বিতীয় চন্দ্রগুপ্তের সমসাময়িক ছিলেন কালিদাস। যদি বলে কালিদাসের কয়েকটি লেখার নাম বলো, উত্তর হবে অভিজ্ঞানম শকুন্তলাম, তারপরে হচ্ছে মালবিকাগ্নিমিত্রম। এই লেখাগুলি বা নাটকগুলি কালিদাসের লেখা। পরবর্তী প্রশ্ন, কত সালে চম্পারণ সত্যাগ্রহ হয়েছিল? খুব গুরুত্বপূর্ণ, স্টার মার্ক করে রাখো। উত্তর হবে অপশন গ, 1917 সালে চম্পারণ সত্যাগ্রহ হয়েছিল। কোথায় হয়েছিল? বিহারের চম্পারণে হয়েছিল। কে নেতৃত্ব দিয়েছিল? মহাত্মা গান্ধী নেতৃত্ব দিয়েছিল। মনে রাখবে, মহাত্মা গান্ধীর নেতৃত্বে পরিচালিত ব্রিটিশ ভারতে প্রথম সত্যাগ্রহ আন্দোলন ছিল এই চম্পারণ সত্যাগ্রহ। পরবর্তী প্রশ্ন, নেদারল্যান্ডসের রাজধানীর নাম কি? সঠিক উত্তর কী হবে? অপশন খ, আমস্টারডাম হলো নেদারল্যান্ডসের রাজধানী। যদি বলে অস্ট্রিয়ার রাজধানী, উত্তর হবে ভিয়েনা। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। প্যারিস ফ্রান্সের রাজধানী প্যারিস। ফ্রান্সের রাজধানী প্যারিস। ইতালির রাজধানী রোম। ইতালির রোম। তাহলে আমরা জানলাম অস্ট্রিয়ার ভিয়েনা, নেদারল্যান্ডসের আমস্টারডাম, ইতালির রোম, ফ্রান্সের প্যারিস, এগুলো হচ্ছে রাজধানী। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সাহিত্যের সর্বোচ্চ পুরস্কার কোনটি? তো ভারতীয় সাহিত্যের সর্বোচ্চ পুরস্কার হচ্ছে অপশন গ, জ্ঞানপীঠ হলো ভারতীয় সাহিত্যের সর্বোচ্চ পুরস্কার। যদি বলে এই জ্ঞানপীঠ পুরস্কার প্রথম কে পেয়েছিল, মনে রাখবে জ্ঞানপীঠ পুরস্কার প্রথম পেয়েছিল জি শঙ্কর কুরুপ। ওকে, শঙ্কর কুরুপ। যদি বলে কোন বাঙালি প্রথম এই জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিল, উত্তর হবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ছিল প্রথম বাঙালি যিনি এই জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিল। আর যদি বলে প্রথম কোন মহিলা এই জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিল, তো প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পাওয়া মহিলা হলো আশাপূর্ণা দেবী। তিনি তার প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের জন্য এই জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিল। পরবর্তী প্রশ্ন, কোন জেলায় গঙ্গা নদী প্রধান দুটি শাখায় বিভক্ত হয়ে যায়? তো গঙ্গা নদী দুটি শাখায় বিভক্ত হয় অপশন ক, মুর্শিদাবাদ জেলায়। একটি শাখা পদ্মা নামে বাংলাদেশে চলে যায়, আরেকটি শাখা ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়। পরবর্তী প্রশ্ন, মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত? তো মানুষের ক্রোমোজোমের সংখ্যা হলো অপশন ক, 23 জোড়া। ওকে, মানুষের ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে 23 জোড়া। যদি বলে এর মধ্যে অটোজোমের সংখ্যা কত, তো অটোজোমের সংখ্যা হচ্ছে 22 জোড়া। ওকে, অটোজোম হচ্ছে 22 জোড়া, আর সেক্স ক্রোমোজোম হচ্ছে 1 জোড়া। তো 22 জোড়া অটোজোম, 1 জোড়া সেক্স ক্রোমোজোম, মোট হচ্ছে 23 জোড়া। পরবর্তী প্রশ্ন, 2025 সালে আইসিসি মহিলা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ? এটা আশা করি আমরা সকলেই পারবো। অপশন খ, ভারত। ভারত ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে 2025 সালে আইসিসি মহিলা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে। এটা স্টার মার্ক করে রাখো, খুব গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, কোন প্রশস্তি থেকে সমুদ্রগুপ্তের কথা জানা যায়? তো আমরা সমুদ্রগুপ্তের কথা জানতে পারি অপশন ঘ, এলাহাবাদ প্রশস্তি থেকে। ওকে, যদি বলে এলাহাবাদ প্রশস্তির রচয়িতাকে, উত্তর হবে হরিসেন। তো এলাহাবাদ প্রশস্তির রচয়িতাকে, এলাহাবাদ প্রশস্তির রচয়িতা হলেন হরিসেন। এবার এখান থেকে প্রশ্ন আসতে পারে যে আইহোল প্রশস্তির কার লেখা? মনে রাখবে আইহোল প্রশস্তি হচ্ছে রবিকীর্তির লেখা। আইহোল প্রশস্তি কার লেখা? রবিকীর্তি। আর এই আইহোল প্রশস্তি থেকে আমরা দ্বিতীয় পুলকেশীর কথা জানতে পারি। কার কথা? দ্বিতীয় পুলকেশীর কথা জানতে পারি। তারপর বলছে নাসিক প্রশস্তি থেকে আমরা কার কথা জানতে পারি? নাসিক প্রশস্তি থেকে আমরা গৌতমীপুত্র সাতকর্ণীর কথা জানতে পারি। ওকে, নাসিক প্রশস্তি থেকে গৌতমীপুত্র সাতকর্ণীর কথা জানতে পারি। আর বলছে নানাঘাট প্রশস্তি, এই নানাঘাট প্রশস্তি থেকে আমরা কার কথা জানতে পারি? প্রথম সাতকর্ণী। ওকে, নানাঘাট প্রশস্তি থেকে আমরা প্রথম সাতকর্ণীর কথা জানতে পারি। পরবর্তী প্রশ্ন, ফল পাকাতে ব্যবহৃত হয়, কি ব্যবহৃত হয়? ইথিলিন। অপশন ক, ফল পাকাতে ইথিলিন ব্যবহৃত হয়।
পরবর্তী প্রশ্ন, কার সমাধিস্থল রাজঘাট নামে পরিচিত? সঠিক উত্তর কী হবে? অপশন গ, মহাত্মা গান্ধীর সমাধিস্থল রাজঘাট নামে পরিচিত। যদি বলে যে ইন্দিরা গান্ধীর সমাধিস্থল কী নামে পরিচিত? উত্তর হবে শক্তিস্থল। ইন্দিরা গান্ধীর সমাধিস্থল শক্তিস্থল নামে পরিচিত। লাল বাহাদুর শাস্ত্রীর সমাধিস্থল বিজয়ঘাট নামে পরিচিত। আর জওহরলাল নেহেরুর সমাধিস্থল শান্তিবন নামে পরিচিত। মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি সবচেয়ে প্রাচীন টুর্নামেন্ট? সঠিক উত্তর কী হবে? অপশন খ, উইম্বলডন। এই উইম্বলডন হচ্ছে নিচের সবচেয়ে প্রাচীন টুর্নামেন্ট। পরবর্তী প্রশ্ন, কেন্দ্রীয় সরকার সবচেয়ে বেশি আয় উপার্জন করে কোন কর থেকে? উত্তর হবে অপশন ক, কর্পোরেশন কর থেকে কেন্দ্রীয় সরকার সবচেয়ে বেশি আয় উপার্জন করে। পরবর্তী প্রশ্ন, হিমোগ্লোবিনের মূল উপাদান হলো, এখানটায় অপশনগুলো দিতে ভুলে গেছি আমি। ওকে, সঠিক উত্তর হবে অপশন ক, হিমোগ্লোবিনের মূল উপাদান হলো লোহা। পরবর্তী প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন কে? মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন অপশন গ, চন্দ্রগুপ্ত মৌর্য। ওকে, চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। যদি বলে মৌর্য সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা কে ছিল? অশোক। অশোকের পিতা কে ছিল? বিন্দুসার। আর মৌর্য সাম্রাজ্যের শেষ রাজা কে ছিল? বৃহদত্ত। ওকে, তাহলে প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য, শ্রেষ্ঠ রাজা অশোক, শেষ রাজা বৃহদত্ত। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোন নদী বদ্বীপ গঠন করে না? সঠিক উত্তর কী হবে? অপশন ক, তাপ্তি নদী। এখানে তাপ্তি না থেকে নর্মদাও থাকতে পারত। তোমরা রাখবে নর্মদা ও তাপ্তি নদী বদ্বীপ গঠন করে না। কেন? কারণ এই নদীগুলি রিফ্ট ভ্যালিতে প্রবাহিত হয়। আর মনে রাখবে এই নর্মদা ও তাপ্তি নদী হলো পশ্চিম বাহিনী নদী। এরা কোন সাগরে পতিত হয়? এরা আরব সাগরে পতিত হয়। পরবর্তী প্রশ্ন, কত সালে ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু জল চুক্তি স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর কী হবে? অপশন ক, 1960 সালে ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু জল চুক্তি স্বাক্ষরিত হয়। সে সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিল? পণ্ডিত জওহরলাল নেহেরু। আর পাকিস্তানের প্রেসিডেন্ট কে ছিল? আইয়ুব খান। মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, হু এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো হু এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সুইজারল্যান্ডের জেনেভাতে। অপশন খ, সুইজারল্যান্ডের জেনেভায়। আচ্ছা, যদি বলে ন্যাটোর সদর দপ্তর কোথায় অবস্থিত? বেলজিয়ামের ব্রাসেলসে ন্যাটোর সদর দপ্তর অবস্থিত। ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? ফ্রান্সের প্যারিসে। আর সার্কের সদর দপ্তর নেপালের কাঠমান্ডুতে অবস্থিত। ওকে, তাহলে ন্যাটো বেলজিয়াম ব্রাসেলসে, হু সুইজারল্যান্ডের জেনেভায়, ইউনেস্কো ফ্রান্সের প্যারিসে, সার্ক নেপালের কাঠমান্ডুতে। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য প্রতীক পশু কোনটি? তো পশ্চিমবঙ্গের রাজ্য প্রতীক পশু হলো অপশন ঘ, মেছো বিড়াল। ওকে, মেছো বিড়াল। যদি বলে পশ্চিমবঙ্গের রাজ্য প্রতীক পাখি, হবে সাদা গলার মাছরাঙা। যদি বলে ফুল, হবে শিউলি ফুল। যদি বলে গাছ, উত্তর হবে ছাতিম গাছ। ওকে, পশু বললে মেছো বিড়াল, ফুল বললে শিউলি, গাছ বললে ছাতিম, আর পাখি বললে সাদা গলার মাছরাঙা। মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, হিন্দি সিনেমা জগতে দাদামণি নামে কে পরিচিত? সঠিক উত্তর হবে অপশন ক, অশোক কুমার হিন্দি সিনেমা জগতে দাদামণি নামে পরিচিত। আর যদি বলে ভারতীয় চলচ্চিত্রের জনক বলা হয় কাকে? উত্তর হবে দাদা সাহেব ফালকেকে ভারতীয় চলচ্চিত্রের জনক বলা হয়। পরবর্তী প্রশ্ন, অ্যামিবার গমন অঙ্গের নাম কি? তো অ্যামিবার গমন অঙ্গের নাম হচ্ছে অপশন খ, ক্ষণপথ। ওকে, অ্যামিবার গমন অঙ্গের নাম হচ্ছে ক্ষণপথ। আচ্ছা, যদি বলে শামুকের গমন অঙ্গের নাম কি? উত্তর হবে মাংসল পথ। তাহলে শামুকের মাংসল পথ। যদি বলে তারা মাছের গমন অঙ্গের নাম কি? উত্তর হবে নালীপথ। তারা মাছের গমন অঙ্গের নাম হচ্ছে নালীপথ। আর যদি বলে কেঁচোর গমন অঙ্গের নাম কি? উত্তর হবে সিটি বা সিটা। তো এখান থেকে আমরা 4টা গমন অঙ্গ পেলাম। পরবর্তী প্রশ্ন, গাটের পরবর্তী নাম কি? তো গাটের পরবর্তী নাম হলো ডাব্লিউটিও। ওকে, ডাব্লিউটিও। গাটের পরবর্তী নাম কি? ডাব্লিউটিও। ডাব্লিউটিওর ফুল ফর্ম ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, যা বিশ্ব বাণিজ্য সংস্থা নামে পরিচিত। এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত। ওকে, তাহলে ডাব্লিউটিও গাট নামে, মানে গাটের পরবর্তী নাম হলো ডাব্লিউটিও, যার ফুল ফর্ম হলো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, যার সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত। পরবর্তী প্রশ্ন,
শিক্ষা কোন তালিকার অন্তর্গত? আমরা জানি 3 প্রকার তালিকা রয়েছে, একটি কেন্দ্রীয় তালিকা, একটি রাজ্য তালিকা, একটি যুগ্ম তালিকা। এর মধ্যে শিক্ষা হচ্ছে যুগ্ম তালিকার অন্তর্গত, অর্থাৎ শিক্ষার উপরে কেন্দ্রের অধিকার রয়েছে, রাজ্যেরও অধিকার রয়েছে। পরবর্তী প্রশ্ন, স্পাইরোগাইরার প্রজনন পদ্ধতি হলো? সঠিক উত্তর কী হবে? অপশন ক, খণ্ডী ভবন। স্পাইরোগাইরার প্রজনন পদ্ধতি হলো খণ্ডী ভবন। পরবর্তী প্রশ্ন, কৌলিন্য প্রথা প্রবর্তন করেন কে? তো কৌলিন্য প্রথা প্রবর্তন করেন অপশন ক, বল্লাল সেন কৌলিন্য প্রথা প্রবর্তন করেন। আচ্ছা, যদি বলে কার শাসনকালে বখতিয়ার খলজি বাংলা আক্রমণ করেছিল? উত্তর হবে লক্ষণ সেনের শাসনকালে বখতিয়ার খলজি বাংলা আক্রমণ করেছিল। যদি বলে পাল বংশের প্রতিষ্ঠাতা কে? গোপাল। পাল বংশের প্রতিষ্ঠাতা হলেন গোপাল। যদি বলে ভাগলপুরে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন কে? উত্তর হবে ধর্মপাল। ক্লিয়ার? তাহলে কৌলিন্য প্রথা বল্লাল সেন, লক্ষণ সেনের শাসনকালে বখতিয়ার খলজি বাংলা আক্রমণ করে, পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল, আর ভাগলপুরে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা করেন ধর্মপাল। পরবর্তী প্রশ্ন, 2025 সালে আইপিএলের চ্যাম্পিয়ন হয়েছে কোন দল? খুব গুরুত্বপূর্ণ। অপশন ক, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর 2025 সালে আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছে। পরবর্তী প্রশ্ন, শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? এটা আশা করি পারবে তোমরা। অপশন ঘ, বিজ্ঞান ও প্রযুক্তিতে শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার দেওয়া হয়। পরবর্তী প্রশ্ন, শিশু দিবস পালিত হয় কবে? তো শিশু দিবস পালিত হয় 14ই নভেম্বর। ওকে, 14ই নভেম্বর শিশু দিবস পালিত হয়। সেদিন কার জন্মদিন? সেদিন হচ্ছে আমাদের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিন। মনে রাখবে, পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিন উপলক্ষে এই 14ই নভেম্বর শিশু দিবস পালিত হয়। আচ্ছা, যদি বলে 12ই জানুয়ারি কার জন্মদিন? মনে রাখবে বিবেকানন্দের জন্মদিন। আর সেদিন কি? সেদিন হচ্ছে যুব দিবস। ওকে, যুব দিবস পালিত হয় 12ই জানুয়ারি। 9ই জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয়, কারণ 1915 সালের 9ই জানুয়ারি মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে চলে এসেছিল। এই কারণে 9ই জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস হিসেবে পালন করা হয়। আর 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস কেন পালন করা হয় এটা আশা করি সকল স্টুডেন্টই আমরা জানি, তাই বলার আর দরকার নেই। পরবর্তী প্রশ্ন, কম্পিউটারের জনক বলা হয় কাকে? তো কম্পিউটারের জনক বলা হয় অপশন ক, চার্লস ব্যাবেজকে কম্পিউটারের জনক বলা হয়। পরবর্তী প্রশ্ন, বর্তমানে ভারতে কতগুলি ন্যাশনাল পার্ক রয়েছে? তো বর্তমানে ভারতে 160টি ন্যাশনাল পার্ক রয়েছে। যদি বলে ভারতের 107তম ন্যাশনাল পার্ক কোনটি? অর্থাৎ এতদিন পর্যন্ত 106টি ন্যাশনাল পার্ক ছিল। এই সম্প্রতি একটি পার্ককে জাতীয় পার্কের মর্যাদা দেওয়া হয়েছে, আর সেটি হচ্ছে কি? উড়িষ্যার শিমলিপাল। ওকে, উড়িষ্যার শিমলিপাল হলো ভারতের 107তম ন্যাশনাল পার্ক। পরবর্তী প্রশ্ন, বিশপ কথাটি কোন খেলার সাথে যুক্ত? তো বিশপ কথাটি হচ্ছে দাবা খেলার সাথে যুক্ত। অপশন গ, দাবা খেলার সাথে যুক্ত। এই মানে কোন শব্দটি কোন খেলার সাথে যুক্ত এই নিয়ে একটি আমার আলাদা ভিডিও করা আছে, চাইলে তোমরা গিয়ে তা দেখতে পারো। মানে এখান থেকেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন হয়। পরবর্তী প্রশ্ন, জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত? সঠিক উত্তর কী হবে? অপশন ঘ, 3:2। যদি বলে কত তারিখে বা কবে জাতীয় পতাকা সংবিধানে গৃহীত হয়? মনে রাখবে 1947 সালের 22শে জুলাই। 1947 সালের 22শে জুলাই কী হয়েছিল? জাতীয় পতাকা সংবিধানে গৃহীত হয়েছিল। যদি বলে জাতীয় পতাকার নকশা করেন কে? উত্তর হবে পিঙ্গালি ভেঙ্কাইয়া। মনে রাখবে, পিঙ্গালি ভেঙ্কাইয়া। পরবর্তী প্রশ্ন ও আজকের শেষ প্রশ্ন, রিচা ঘোষ, জেমিমা রড্রিগেজ, দীপ্তি শর্মা, স্মৃতি মান্ধানা, হারমনপ্রীত কৌর কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর কী হবে? অপশন ক, ক্রিকেট খেলার সাথে যুক্ত। প্রত্যেকটা নাম মনে রাখবে। ওকে, তো এরা ক্রিকেট খেলার সাথে যুক্ত। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।